একটাই দোষ যে হিন্দু অথবা আওয়ামী লীগ করে, একটা মানুষ কি কোনো দল সাপোর্ট করবে না? মানে কোন দিকে যাচ্ছে দেশ আমি জানি না, এই দেশকে তাহলে আমার না। অবশেষে খেলা কিন্তু জমে গেছে, বিচারিক ক্ষমতা নিয়ে মাঠে নামতেছে সেনাবাহিনী। যারা আসলে চেষ্টা করতেছিলেন যে এই শব্দটা প্রতিষ্ঠিত করার, যে শেখ হাসিনাই ভালো ছিল, আগেই ভালো ছিল, তাদের আসলে দুঃখের শেষ নাই। কারণ তো সেনাবাহিনী আসলে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের আওতায় কি কি করতে পারবে আর কি কি করতে পারবে না, তো আমরা যেটা বেসিক্যালি কি কি করতে পারবে সেটার মধ্যে এত কিছু আছে যে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে ওয়ান কাইন্ড অফ সুপ্রিম পাওয়ার সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। সামনে আমরা ওয়াকারের ক্ষমতা বৃদ্ধি দেখব, সংবিধান সাসপেন্ডেড দেখব পার্মানেন্টলি, বিপ্লবী সরকার গঠন দেখব। এর আগে কোন অবস্থাতেই ডক্টর ইউনূস জাতিসংঘে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনীর। সেনাবাহিনীকে নিয়ে হঠাৎ করেই সরকারের এই সিদ্ধান্তের তাৎপর্য কি ঘটতে পারে? কাদের জন্য এটা দুঃসংবাদ, কারা এতে খুশি, কারা অখুশি, কেনই বা খুশি অখুশি? বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি চলছে বা প্রেক্ষাপট চলছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। দর্শক, যার কিছুটা অংশবিশেষ আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন। ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো দর্শক, আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। ব্রেকিং নিউজ হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। মূল কারণটা কি? কারণ হচ্ছে তারা ল অ্যান্ড অর্ডার নিয়ন্ত্রণে আনতে পারছে না এটাই। কিন্তু ল অ্যান্ড অর্ডারের এই সিচুয়েশন হলো কেন? এর জন্য দায়ী বর্তমান সরকার। কারণ এটাকে এত দীর্ঘায়িত কেন করা হলো? এই যে বর্তমানে ম্যাজিস্ট্রেসি অর্ডার মানে ক্ষমতা দেওয়া হলো আর্মিকে, এটার পেছনের কারণটা কি? পেছনের কারণটা হচ্ছে আমার হিসেবে আমি আপনাদেরকে বলেছি, এই গভর্নমেন্টটা কিছুদিন হলেও ওই জিয়াউল হক স্টাইলে ক্ষমতা পরিচালনা করবে এবং এর প্রেক্ষিতে এমার্জেন্সি অর্ডার নিয়ে আসবে। তো এমার্জেন্সি আনার এটা একটা পূর্বাভাস আমি মনে করি। এবং এমার্জেন্সি পূর্বাভাসের মাধ্যমে তারা আলটিমেটলি সংবিধানটাকে সাসপেন্ড করে দেবে, পার্মানেন্টলি সাসপেন্ড করে দেবে। অনেকটা ফিদেল কাস্ট্রো বাতিস্তা থেকে ক্ষমতা নেওয়ার পরে 1959 যেটা ঘটেছিল তাই আলটিমেটলি পার্মানেন্টলি বাতিল। এবার একটা রিভলিউশনারি গভর্নমেন্ট আনতে হলে একটা বিপ্লবিক সরকারের পরিপূর্ণ রূপ দিতে হবে। হাতের টাইম খুবই কম, কারণ ডক্টর ইউনূস জাতিসংঘে যাবেন আগামী কয়েকদিন ভিতরে। তারপরে মিলিটারি ব্যাকআপ লাগবে, চুপ্পুকে বাদ দিয়ে দিতে হবে। সুতরাং চুপ্পুর সরকারের স্থায়িত্ব আমি মনে করি শেষ হয়ে আসছে, একেবারে একদম শেষ। আমাদের বর্তমানে ডক্টর ইউনূস উনি সরকার প্রধান হবেন, পিছনে ব্যাকআপে মিলিটারি থাকবে এবং যে রেভলিউশনারি সরকার এখানে সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা দেওয়া হবে। বর্তমান সরকার ডক্টর ইউনূসের সরকার ওনারা কিন্তু সংবিধানকে সাসপেন্ড করেনি। শেখ হাসিনা মানুষের অটোক্রেসির মাধ্যমে মানুষের সাংবিধানিক অধিকারকে বা অধিকার আদায়ের সমস্ত রাস্তাকে উনি বন্ধ করে দিয়েছিল। এটাকে স্বৈরাচার না বলে অটোক্রেটিক, ডিক্টেটর এবং অটোক্রেসির ভিতরে কিছুটা পার্থক্য আছে, যদি মুদ্রার এই পিঠ ও পিঠ। তাই এটাকে সরাতে হলে আপনাকে রেভলিউশনারি গভর্নমেন্ট আনতে হবে। ওই সংবিধান রাখবো আবার ছাড়বো না, যেটা কিনা চুপ্পুর অধীনে শপথ নিয়ে উনি সংবিধান গ্রহণ করলেন। তো চুপ্পুর তো সংবিধান সাসপেন্ড করার কোনো রাইটই ছিল না। তাই সরকারটা এই মুহূর্তে অবৈধ। এই অবৈধ সরকার, যারা কিনা বিপ্লবী সরকার না, সংবিধান সাসপেন্ড করেননি, যে অটোক্রেটিক শেখ হাসিনা সংবিধান, উনি আইনত জাতিসংঘে ভাষণ দিতে পারেন না কোনোভাবেই। এখন মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে ভাষণ দিতে পারেন কিনা, মার্কিন যুক্তরাষ্ট্র সবকিছু না। বর্তমানে যিনি জাতিসংঘের প্রধান আছেন উনি কিন্তু গাজা ইস্যুতে এবং ইসরায়েল ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গিয়েছিলেন। সুতরাং জাতিসংঘের যিনি সেক্রেটারি জেনারেল উনি মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে ডক্টর ইউনূসের সরকারকে বৈধ বলে ওনাকে ভাষণ দেওয়ার অধিকার দিবেন, এটা আইনত টেকে না, আইনত টেকে না। তাহলে রেভলিউশনারি গভর্নমেন্টের রূপ না দিয়ে ডক্টর ইউনূস সংবিধান বজায় রেখে জাতিসংঘে ভাষণ দিতে পারেন না, যদিও শেখ হাসিনা অটোক্রেটিক শাসন কায়েম করেছিলেন। তাহলে আগামী কয়েকদিনের ভিতরে আমরা সংবিধান সাসপেন্ডের একটি পদক্ষেপ দেখবো বলে আশা করি। আদারওয়াইজ 1960 সালের ফিদেল কাস্ট্রোর গভর্নমেন্টের মতো উনি যদি গিয়ে ভাষণ না দেন তাহলে ওনার কোনো লিগাল ফুটিংই নেই জাতিসংঘে ভাষণ দেন, এটা হতে পারে না। তাই আমরা এই যে মিলিটারি আমরা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন, আমি মনে করি এটা তার একটি পূর্বাভাস। তবে এও আমি আপনাদের বলতে পারি এই সরকারের কোনো ইচ্ছা নাই আগামী 2 থেকে 3 বছরের আগে কোনো রকম ইলেকশন দেওয়া। কারণ এই মুহূর্তে ইলেকশন দেওয়া মানে বিএনপিকে পার্মানেন্টলি 20-30 বছরের জন্য বসিয়ে দেওয়া। তো বিএনপিকে উইক করতে হবে। বিএনপিকে উইক কীভাবে করবে? বিএনপিকে উইক করতে হলে আরেকটি রাজনৈতিক দলকে বুস্ট আপ করতেই হবে এবং শেষ পর্যন্ত একটি কোয়ালিশন গভর্নমেন্টের ব্যাপারে পথ সুগম করতে হবে, যাতে ভবিষ্যতে কোনটি ইলেকশন হলে আলটিমেটলি কোয়ালিশন করতে বাধ্য হয় বিএনপি। তারেক রহমানের বিরুদ্ধে যদিও মামলা সবগুলো ড্রপ হচ্ছে একে একে, তবে তারেক রহমানের এই মুহূর্তে বাংলাদেশে যাওয়াটা ভয়ঙ্কর রিস্কি হবে বলে আমি মনে করছি। কারণ এখনও সেই পরিস্থিতি, আইনি পরিস্থিতি আসেনি। তাই খালেদা জিয়া ওনার দেশের বাইরে যাওয়া দরকার যদি চিকিৎসার জন্য, মানে এট দ্য সেম টাইম পার্টিকে টিকে রাখার জন্য বাংলাদেশে থাকা আবশ্যক। বাংলাদেশে কিছুদিন পরে ইলেকশনের জন্য তোড়জোড় শুরু করবে বিভিন্ন পার্টি। শেষ পর্যন্ত সেই বেইমান, বরাবর বেইমান জাতীয় পার্টির সহায়তায় জামাতকে পাশে নিয়ে
একটা কিছু হতে পারে। আপনি বলতে পারেন জামাতের সঙ্গে জাতীয় পার্টি যাবে না, জাতীয় পার্টি বেইমান, জাতীয় পার্টির সকল তর্কের আলো যেখানে সুবিধা হয় সেখানে যাবে, এবং এই প্রেক্ষিতে জামাতের সাথে জাতীয় পার্টির দারুণ একটা মিল আছে। তবে সামনে আমরা ওয়াকারের ক্ষমতা বৃদ্ধি দেখব, সংবিধান সাসপেন্ডেড দেখব পার্মানেন্টলি, বিপ্লবী সরকার গঠন দেখব। এর আগে কোন অবস্থাতেই ডক্টর ইউনূস জাতিসংঘে ভাষণ দেওয়া কোনো রকম বিপ্লবী সরকার না হবে কোনো রকম ক্ষমতা রাখেন না। গতকালকে রাত্র থেকে মানে আজ রাত 12টা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী তারা রাজপথে নেমেছে, এবং কি উপজেলা থেকে শুরু করে জেলা, বিভাগ, তারপর ইউনিয়নের বিভিন্ন জায়গাতে তারা তাদের দায়িত্ব পালন করবে। তাদেরকে দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। তো কমিশনপ্রাপ্ত যে সকল অফিসাররা আছেন তারা ম্যাজিস্ট্রেটের মতন পাওয়ার নিয়ে চলবে। তো সেনাবাহিনী আসলে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের আওতায় কি কি করতে পারবে আর কি কি করতে পারবে না, তো আমরা যেটা বেসিক্যালি কি কি করতে পারবে সেটার মধ্যে এত কিছু আছে যে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে ওয়ান কাইন্ড অফ সুপ্রিম পাওয়ার সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির 1898-এর 64, 65, 83, 84, 86 আরও বিভিন্ন ধারাগুলোতে অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন বলে জানানো হয়েছে। ধারা 64তে কি করতে পারবে? ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার বা গ্রেপ্তার নির্দেশ দেওয়ার এবং নিজস্ব হেফাজতে নেওয়ার ক্ষমতা রাখে। মানে আপনাকে চাইলে সেনাবাহিনী গ্রেপ্তার করতে পারবে, অথবা নির্দেশ দিতে পারবে, অথবা আটকে রাখতে পারবে। এটা হচ্ছে 64। 65 ধারাতে কি আছে? গ্রেপ্তার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশনা যার জন্য তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবেন। ধারা 83, 84, 86 ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণ আদেশ দেওয়ার ক্ষমতা। যদি কাউকে ভুলভাল কেউ গ্রেপ্তার করে সেক্ষেত্রে সেনাবাহিনী নিজেই সেই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার তাৎক্ষণিক ক্ষমতা রাখে। ধারা 95-2 নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা। ধারা 100 ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান অথবা ওয়ারেন্ট জারি করার ক্ষমতা। মিথ্যা মামলা যারা দিচ্ছেন তাদের জন্য কিন্তু এই ধারাতে বড়ই দুঃসংবাদ আসছে। ধারা 105 সরাসরি তল্লাশি করার ক্ষমতা। তার উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারেন। মানে এই যে পাওয়ারগুলো খুবই সুপ্রিম পাওয়ার। ধারা 107 শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। 109 ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। 110 ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। ধারা 126 জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা। খুব সুন্দর পাওয়ার দিয়েছে। ধারা 127 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা। মানে এখন থেকে যদি কেউ সমাবেশ করতে চায় সামহাও সম্ভবত সেনাবাহিনীর অনুমতিগত কোনো একটা ইস্যু আছে। ধারা 128 আপনার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা। যারা জায়গায় জায়গায় খালি প্রটেস্ট করছেন তাদের জন্য কিন্তু এটা মাথায় রাখবেন। ধারা 130 আপনার একই ধারা 133 স্থানীয় উপদ্রবে ক্ষেত্রবিশেষে ব্যবস্থা হিসাবে আদেশ জারি করার ক্ষমতা। ধারা 142 জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসাবে আদেশ জারির ক্ষমতা। উল্লেখিত ক্ষমতা ছাড়াও যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন 2009-এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট এখতিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে। এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে সংঘটিত অপরাধ বা ঘটনাস্থলে তার বা তার সামনে উন্মোচিত হওয়া অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন। অভিযুক্তের স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারবেন, তবে কারাদণ্ডের ক্ষেত্রে 2 বছরের বেশি নয়। তার মানে একটা A to Z প্যাকেজ পাওয়ার দিয়া সেনাবাহিনীকে মাঠে নামানো হয়েছে। আমি এটাকে সাধুবাদ জানাই, কারণ এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো কিন্তু পজিটিভ না। এতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতা ভুগছে, ব্যবসায়ীরা নানান জায়গায় ঝামেলায় পড়ছে, তারপর উটকু খুটকু নানান ধরনের আন্দোলন, বিভিন্ন জায়গায় মানে জনজীবন বিপর্যস্ত। আমরা আশা করি সেনাবাহিনী তাদের দায়িত্ব আগামী 60 দিন সঠিকভাবেই পালন করবে। অপরাধী যেই হোক, যেই দলেরই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দর্শক, আমি আশা করছি আজকে নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই জানিয়ে দিন। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।